শর্তটা কি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। কেআইপি গ্রেটার দেন কেএসপি। জি স্যার, এখানে কেআইপি গ্রেটার দেন কেএসপি হলে তো স্যার অধঃক্ষেপণের শর্ত হয় না? হ্যাঁ তাহলে স্যার ওখানে যে কোশ্চেনটা ছিল আমাদের ওই লাস্টে যে আপনি কোশ্চেনটা সলভ করতে দিছিলেন, ওখানে বলছিলেন যে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, কিন্তু স্যার ওটা তো হচ্ছে অধঃক্ষিপ্ত হবে। তাহলে অধক্ষেপ করবে, ওটাই লিখবা। মানে ওখানে তাহলে লিখতে হবে যে এখানে অধঃক্ষেপ করবে। অধক্ষেপ করবে। আচ্ছা জি স্যার, বুঝছি। ওকে। তাহলে স্যার ওটা অসম্পৃক্ত হবে না, অধঃক্ষিপ্ত হবে। অধক্ষিপ্ত হবে, রাইট। আচ্ছা, আমরা গতদিন যে থিওরি গুলো পড়ছি তার আঙ্গিকে আজকে আরেকটা বিষয় পড়ব। দেখো এই বিষয়গুলো আজকে পড়ে নেই। যে কোন যৌগের মূলাদ্রব্যতা দ্রবণীয়তার আয়নের মূলাদ্রব্যতার মধ্যে সম্পর্ক কিরূপ, ওই যে এই বিষয়গুলো পড়ানো হয়ে গেছে। যৌগের মূলাদ্রব্যতা এবং আয়নের মূলাদ্রব্যতার সম্পর্ক। তাহলে এটা এরকম, যৌগটা যদি মনে করো কি কি দেই, ধরো পটাশিয়াম সালফেট হয়, তাহলে এর মূলাদ্রব্যতা যদি এস মোলারিটি হয়, তাহলে এটা যৌগের আয়নে দ্রবণে যে আয়নগুলো তৈরি হবে, পটাশিয়াম আয়ন আর সোডিয়াম আয়ন, সালফেট আয়ন, তাহলে দ্রবণে এই পটাশিয়াম আয়ন আর সালফেট আয়নের মূলাদ্রব্যতা কত হবে? তাহলে যৌগের মূলাদ্রব্যতা এস মোলারিটি হলে তাহলে পটাশিয়াম আয়নের মূলাদ্রব্যতা কি হবে? টোয়াইস এস। আর সালফেটের দ্রব্যতা কি? এস। তো এগুলো তোমাদেরকে পড়াই দিছি, তোমরা জাস্ট শীটটা থেকে নিয়ে নিও। তাহলে আয়নের মূলাদ্রব্যতা সমান সমান আয়নিক সমীকরণে আয়নের সহগ। আয়নিক সমীকরণে পটাশিয়াম, মনে করো পটাশিয়াম আয়নের মূলাদ্রব্যতা কি হবে? তাহলে পটাশিয়াম আয়নের দ্রাব্যতা বা মূলাদ্রব্যতা বা ঘনমাত্রা সমান সমান কি হবে? সমীকরণে তার সহগ কত? 2। তাহলে 2 গুণন যৌগের মূলাদ্রব্যতা ছিল এস, তাহলে 2 গুণন এস মোলারিটি, এই টুয়াইস এস। এটা কি বুঝছো? জি স্যার। তাহলে এত কঠিন করে পড়ার দরকার নেই, এটা পড়াই দিছি অলরেডি, তাহলে এটা আর দেখার দরকার নেই, বুঝছো যখন শেষ। তারপর এই বিষয়গুলো পড়াইছি যে কিভাবে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার এককে রূপান্তর করবো, আর গ্রাম পার লিটার থেকে কিভাবে মোল পার লিটার এককে রূপান্তর করবো, এগুলো পড়াই দিছি আমি। ওগুলো এমনিতেই দেখবা, সমস্যা নেই। তাহলে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার পারবা, সমস্যা নেই। আজকে এই নীতিটা যেটা আছে, দ্রাব্যতা গুণফল নীতি, সলিউবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল, এই বিষয়টাও তোমাদের পড়ায় দেয়া হয়েছে অলরেডি। দ্রাব্যতা গুণফল নীতি, ওই যে 3টা বিষয় ছিল না, কেআইপি লেস দেন যদি কেএসপি হয় তাহলে কি হয়? অসম্পৃক্ত দ্রবণ। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো যৌগের আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফল অপেক্ষা কম হয়, তবে যৌগটির দ্রবণটি হবে অসম্পৃক্ত দ্রবণ এবং দ্রবণে ওই যৌগটি আরো দ্রবীভূত হবে। তাহলে দ্রাব্যতা গুণফল নীতির এটা একটা অংশ। আরো 2টা অংশ কি কি? যদি কেএসপি ইকুয়াল টু কেআইপি সমান কেএসপি আর হচ্ছে কেআইপি গ্রেটার দেন কেএসপি। তাহলে এই 3টাই হচ্ছে দ্রাব্যতা গুণফল নীতির মূল কথা। তাহলে কখন অধক্ষিপ্ত হবে, কখন সম্পৃক্ত হবে, কখন অসম্পৃক্ত হবে, এই 3টা বিষয়ই হচ্ছে দ্রাব্যতা গুণফল নীতির মূল বিষয়। আচ্ছা, কেআইপি ইকুয়াল কেএসপি আর কেআইপি গ্রেটার দেন কেএসপি। হ্যাঁ, এই বিষয়গুলোই হচ্ছে দ্রাব্যতা গুণফল নীতির মূল বিষয়। এখন আসো, গতদিন ওই যে তোমাদেরকে বারবার হচ্ছে কি ডাইরেক্ট কাজ করার একটা বিষয় বলছিলাম, যে মনে করো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে
যে কেএসপি সমান কি লিখছিলাম ডাইরেক্ট 27 মোল টু দি পাওয়ার 4 মানে মানে 27x⁴। হ্যাঁ, তা এটা হচ্ছে কি দ্রাব্যতা গুণফল। তাহলে যৌগের দ্রাব্যতা গুণফল আর যৌগের দ্রাব্যতা, মোলার দ্রাব্যতা হচ্ছে এস। তাহলে এস আর কেএসপির মধ্যকার সম্পর্ক কি হবে, এই কিরূপ সম্পর্ক, এটা আমরা নিয়ে আলোচনা করব এই যে নিচের অংশে আজকে। তো বিষয়টা খুবই সহজ, অলরেডি এগুলো মোটামুটি বুঝতে পারার কথা। যে যদি যৌগটি কি হয়, চতুর্পদী হয়, এখানে কয়টা পদ, 4টা পদ। খেয়াল করো, অ্যালুমিনিয়াম, হাইড্রোক্সাইড, এই AB3 এ টাইপের যৌগ যদি হয় তাহলে অ্যালুমিনিয়ামের এখানে কয়টা পদ, 1টা পদ। আর হাইড্রোক্সাইডের কয়টা পদ, 3টা। এটাকে কি লেখা যায়, হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্সাইড লেখা যাবে না এভাবে? জি স্যার। তাহলে এই কারণে এই ধরনের চতুর্পদী যৌগের দ্রাব্যতা গুণফল সমান সমান সবসময় 27s⁴। তাহলে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, ফেরিক ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল যদি কেএসপি হয় আর ফেরিক ক্লোরাইডের যদি দ্রাব্যতা এস হয় তাহলে এস এর পাওয়ার হবে 4 গুণন কি 27। এটাই হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের সম্পর্কের সমীকরণ। তো সাধারণভাবে একটা বিষয় দেখো, যদি দ্বিপদী যৌগের দ্রাব্যতা গুণফল কেএসপি হয় আর তার দ্রাব্যতা যদি এস হয় তাহলে এদের সম্পর্ক হবে কেএসপি সমান s²। তাহলে এটা সব সময়, তাহলে যত দ্বিপদী যৌগ আছে যেমন সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, যত দ্বিপদী যৌগ আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এরকম যত যৌগ আছে এগুলো দ্বিপদী যৌগ। এদের দ্রাব্যতা গুণফল তার দ্রাব্যতার বর্গের সমান। এটা কি বুঝছো লাইনটা? জি স্যার। তাহলে এটাকে আমরা প্রুফ করতে পারি এরকম, ধরো একটা যৌগ হচ্ছে এবি টাইপের দ্বিপদী যৌগ, তাহলে এটা আয়নিত হলে মনে করো এরকম হয় এ প্লাস আয়ন আর কি বি মাইনাস আয়ন। এটা দ্রাব্যতা যদি এস মোলারিটি হয় তাহলে এই ক্যাটায়নের দ্রাব্যতা কি হবে, এস মোলারিটি, অ্যানায়নের দ্রাব্যতা হবে এস মোলারিটি। তাহলে দ্রাব্যতা গুণফল এর সংজ্ঞানুসারে সম্পৃক্ত দ্রবণে এর দ্রাব্যতা মোলার দ্রাব্যতা আর বি এর মোলার দ্রাব্যতার গুণফলটাই হচ্ছে কি দ্রাব্যতা গুণফল না? জি স্যার। তাহলে এটার মোলার দ্রাব্যতা ক্যাটায়নেরটা হচ্ছে এস, এটা হচ্ছে এস সমান সমান কি s²। তাহলে এটা কি প্রমাণটা বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে যে কোনো দ্বিপদী যৌগের ক্ষেত্রে তার দ্রাব্যতা গুণফল হবে দ্রাব্যতার বর্গের সমান। তাহলে এটা মাথায় রাখবা, তাহলে আমাদের কিছু কাজ করতে সুবিধা হবে। এবার আসো, তাহলে এগুলা হচ্ছে দ্বিপদী যৌগ, এদের সবার ক্ষেত্রে একই রকম হবে কেএসপি সমান সমান s²। ত্রিপদী যৌগের দ্রাব্যতা গুণফল তার দ্রাব্যতার ঘনের 4 গুণের সমান, অর্থাৎ দ্রাব্যতা গুণফল কেএসপি আর দ্রাব্যতা যদি এস হয় তাহলে দ্রাব্যতার ঘন বা কিউব এবং এর 4 গুণের সমান। তাহলে ত্রিপদী যৌগের দ্রাব্যতা গুণফল তার দ্রাব্যতার ঘনের 4 গুণের সমান। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা প্রমাণ করি আমরা। একটা ত্রিপদী যৌগ নেই, ত্রিপদী যৌগ মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়ামের কয়টা পদ, একটা।
আর হাইড্রোক্সাইড কয়টা পদ? দুইটা। আয়নিত হলে ক্যালসিয়াম 2+ আয়ন আর কি 2 হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এই যৌগের দ্রাব্যতা যদি S মোলারিটি হয় তাহলে ক্যালসিয়ামের আয়নের দ্রাব্যতা S মোলারিটি আর হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কি হবে? 2S মোলারিটি, তাই না? তাহলে KSP সমান কি হবে? ক্যালসিয়াম আয়নের দ্রাব্যতা গুণন কি হাইড্রোক্সাইডের দ্রাব্যতা তারপর কি স্কয়ার। ক্যালসিয়াম আয়নের দ্রাব্যতা কি S আর হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কি 2S তারপর কি স্কয়ার হবে না? সমান 4S³ বুঝা গেছে কি? জি জি স্যার। ওকে, তাহলে এর বাকি আলোচনাগুলো তোমরা এমনিতে একটু রিডিং করে নিলেই হবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু এই সমীকরণটা মুখস্থ করবা। ওকে, তাহলে প্রমাণ দেয়া আছে, তাহলে PbX2 অর্থাৎ lead chloride, lead iodide, lead bromide, calcium fluoride, ferrous hydroxide, H2S, এদের ক্ষেত্রে সবসময় কি হবে? KSP সমান 4S³। চতুর্পদী যৌগের ক্ষেত্রে আলোচনা করলাম একটু আগে যে KSP সমান কি 27S⁴, অর্থাৎ দ্রাব্যতা গুণফল তার দ্রাব্যতার চতুর্ঘাতের 27 গুণের সমান। তাহলে এটা প্রমাণ করতে পারবে না? জি স্যার। জি স্যার পারবো। জি স্যার পারা যাবে। করছি আমি। ওকে, এরপর হচ্ছে পঞ্চপদী যৌগের ক্ষেত্রে যে দ্রাব্যতার গুণফল দ্রাব্যতার পঞ্চঘাতের 108 গুণের সমান। এই KSP সমান 108 108S⁴। এটা কি বুঝছো? S⁵ না? S⁵, রাইট। তাহলে এরকম একটা যৌগ কি ছিল? ওই ক্যালসিয়াম ফসফেট ছিল। ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3, এরকম না? ক্যালসিয়াম 3 পদ, ফসফেট 2 পদ, পঞ্চপদী যৌগ। তাহলে 3 ক্যালসিয়াম 2+ আর ফসফেটের চার্জ কত? 3- আর দুইটা ফসফেট আছে সামনে 2 সহ। তাহলে এটা যদি S হয় এটা হবে কি 3S আর এটা হবে কি 2S। তাহলে KSP সমান কি হবে? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রার উপরে কিউব, গুণন ফসফেট আয়নের ঘনমাত্রার উপরে কি স্কয়ার। এটা কি বুঝছো? তাহলে এটা 3S, জি স্যার। 3S এর উপরে স্কয়ার কিউব, 2S এর উপরে স্কয়ার। এটাই ক্যালকুলেশন করলে কি হয়? 108 S⁵। কি বুঝছো সবাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি সহজ। ওকে, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা এবার এই রিলেটেড কিছু ম্যাথ করব। তোমাদের কিছু ম্যাথ গতদিন স্যার, করা হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় চ্যাপ্টার শেষ হইতে মানে কতদিন লাগবে? দ্বিতীয় চ্যাপ্টার আর এই যে অল্প কিছুদিন হলেই শেষ হবে আমাদের। তারপরও আরো প্রায় 7-8টা লেকচার এই মাসের শেষের দিকে, এই মাস শেষ হবে হয়তো। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে একটা বড় চ্যাপ্টার, বুঝছো? তোমাদের মোটামুটি স্যার। প্রথম পত্রে 3টা চ্যাপ্টার শেষ করতে পারলেই প্রথম পত্র শেষ। আর প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় কিন্তু হচ্ছে কি অল্প 2-1 মাসের লেকচার হলেই শেষ, অর্থাৎ এটার 4-5টা ওটার 4-5টা হলেই শেষ। কিন্তু এই মাঝখানের যে চ্যাপ্টার গুলো আছে, ধরো যে এটার প্রত্যেকটা ন্যূনতম 20টা করে লেকচার লাগবে। খেয়াল করো, আমরা
মনে করো এই 8.4 করব, 8.4। তাহলে এটা কিভাবে করতে পারি? কি দেয়া আছে? ফেরাস হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেয়া আছে, KSP দেয়া আছে। তাহলে এর KSP সমান কি হয় ফেরাস হাইড্রোক্সাইডের ক্ষেত্রে? 4s কিউব। 4s কিউব। তাহলে KSP এর মান দেয়া আছে, বের করতে বলছে কি দ্রাব্যতা, তার মানে S ইকুয়াল হোয়াট। তাহলে আমাদের এখন ইয়াটা কি সহজ হয়ে গেছে। MCQ তে যদি এটা আসতো তাহলে আমরা কি ওই দেখা যায় তো 20-30 সেকেন্ডের মধ্যে ভালো বড় হয়ে যাবে। তাহলে S ইকুয়াল কি হবে এখান থেকে? KSP ডিভাইডেড বাই 4, আর এপাশে S এর উপর কিউব ছিল, তাহলে এপাশে কি হয়ে যাবে? এটা 1/3। KSP এর মান কত? 6.56 into 10 to the power minus 8 0.56 into 10 to the power minus 8 divided by কি 4, পাওয়ার হচ্ছে 1/3। 1/3 কে তোমরা পাওয়ার 0.333 বসাতে পারো, অথবা ওই √3 আছে, দেখবা যে ক্যালকুলেটরে রুট যেখানে আছে শিফট রুট চাপলে 1√3 হয়ে যায়। স্যার আমার অ্যানসার আসছে 2.54 into 10 to the power minus 3। স্যার আমারও এটা আসছে। তাহলে এটাই आंसर। KSP এর একক কি হবে? মোল পার লিটার। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। কারো সমস্যা আছে? জি স্যার। যে কোনো আমার এখানে অনেক সাউন্ড প্রবলেম হচ্ছে, অনেক নয়েজ আসতেছে আপনার কথায়। কথায় নয়েজ আসতেছে? আচ্ছা বাকিরা শোনো, যখন কথা বলবা না তখন হচ্ছে মিউটটা অফ করে রাখবা, তাহলে আর এই নয়েজটা যাবে না। স্যার অফ করা আছে তো। না, অনেকের অফ নাই। এখন কি সাউন্ড সমস্যা হচ্ছে? জি স্যার। তাহলে নেটওয়ার্কের সমস্যা। ওর মনে নেট প্রবলেম স্যার। ওর নেট, তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে, তোমার নেটের প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, এটা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। অনুরূপ ভাবে আমরা করতে পারবো এই যে এটা। তাহলে এই যে এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, দ্রাব্যতার মানটা গ্রাম পার লিটারে বের করতে হবে। তাহলে দ্রাব্যতার মানটা আগে আমরা মোল পার লিটারে বের করব, ওই মোল পার লিটারকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম পার লিটার হয়ে যাবে। এটা পারবা? আচ্ছা, আমাদের ওই সমস্যাগুলো পারবা। আমরা এখন নতুন একটা ইয়া শিখব, দ্রবণ লঘুকরণের সূত্র। এটা এখানে দেয়া নাই, কিন্তু আমি আলাদা একটা চ্যাপ্টার থেকে তোমাদের দ্রবণ লঘুকরণের সূত্র পড়াচ্ছি। চ্যাপ্টারটা দেখো, দ্রবণ যখন লঘুকরণ করব আমরা, মনে করে একটা দ্রবণ আছে, এখানে মনে করো একটা যৌগ আছে, মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে ধরো 0.5 মোল দ্রবীভূত আছে, 0.5 মোল দ্রবীভূত আছে। তো এটা হচ্ছে কি এন না? মোল এককে দ্রবের ভরকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই দ্রবণের আয়তন মনে করো 500 মিলিলিটার, 500 মিলিলিটার। তাহলে দ্রবণের ঘনমাত্রা সি ইকুয়াল কত হবে? সাধারণ ঘনমাত্রা আমরা জানি সি সমান সমান কি এন বাই ভি, এই সূত্র সবাই জানো না? জি স্যার। জি স্যার। এখানে এনটা হচ্ছে মোল, তাহলে 0.5 মোল, আর 500 মিলিলিটার মানে কি
এখানে আয়তনের একক লিটার হবে, কিন্তু যদি এই সূত্রের মধ্যে 1000 না থাকে মনে রাখবা আয়তনের এককটা লিটার। তাহলে এটাকে লিটার করতে গেলে কি 0.5 লিটার না, তাহলে ডিভাইডেড বাই 0.5, তার মানে কি দাঁড়াচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা হচ্ছে 1 মোলারিটি। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলারিটি। আচ্ছা ওকে, এইটাতে কারো সমস্যা থাকার কথা না, এটাই হচ্ছে দ্রবণের আয়তন লিটারে। আচ্ছা আমরা ধরি যে এই দ্রবণের আয়তনটা হচ্ছে 500 মিলি, ঘনমাত্রা 1 মোলারিটি। এই দ্রবণের মধ্যে যদি আমরা আরো 200 মিলিলিটার পানি যোগ করি, 200 মিলিলিটার পানি যোগ করি, তাহলে দ্রবণের তো আয়তন বাড়বে। আগে ছিল আয়তন 500 মিলিলিটার, 200 মিলি পানি যোগ করার পর আয়তন হয়ে যাবে কত 700 মিলিলিটার। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে এটা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, মানে পানি যোগ করার পূর্বে ঘনমাত্রা, আর এখানে যেটা হবে সেটা পানি যোগ করার পরের ঘনমাত্রা। তাহলে পূর্বের ঘনমাত্রাটাকে ধরি C1 আর পরের ঘনমাত্রাকে ধরি C2 পানি যোগ করার। তাহলে এটা ইকুয়াল হোয়াট? পূর্বের আয়তনটাকে ধরি V1 আর পরের দ্রবণের আয়তনটাকে ধরি V2 লিটার। V2 সমান কি হবে? 0.7। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে C2 কত? তাহলে এটা বের করতে গেলে তোমাদের কি ক্যালকুলেশন করতে হবে না? 0.7142 এমন হবে সম্ভবত স্যার। 7142। তাহলে ঘনমাত্রাটা কি বাড়ছে না কমতেছে? আচ্ছা, তাহলে এটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করতেছো? বলো। তাহলে C2 সমান কি দাঁড়াচ্ছে? ওই যে 0.5 মোল তো স্থির আছে, তার মানে 0.5 মোল ডিভাইডেড বাই কি 0.7, কত আসে এটা? 0.714 714 কি মোল। স্যার ওকে, তো আমরা এই কাজটাই যখন করব এভাবে না করে একটা সূত্রের সাহায্যে করব। এই সূত্রটা কি হবে দেখো। আচ্ছা ধরো প্রাথমিক অবস্থায় এখানে ঘনমাত্রা ছিল C1, আয়তন কি V1 আর মোল সংখ্যা ছিল N। এখানে পানি যোগ করছি, পানি যোগ করার পর আয়তন দাঁড়াচ্ছে V2। এবার সাধারণভাবে শেখাচ্ছি, আয়তন V2 ঘনমাত্রা কি C2। বাট একটা বিষয় কি স্থির আছে এখানে, মানে n স্থির আছে। এখানেও দ্রবের মোল সংখ্যা কি হবে? ওই n এই থাকবে, দ্রবের মোল সংখ্যা অপরিবর্তিত। মানে স্যার আগের মতো কি আমারও n v1 মানে n ডিভাইডেড বাই v1 সমান n ডিভাইডেড বাই v2। হ্যাঁ আসতেছি আমরা। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, এখানে C1 সমান আমরা লিখতে পারি n বাই v1, আর এখানে C2 সমান লিখতে পারি কি n বাই v2 লিখতে পারি না? v2। এখন এখানে কি n সমান কি লেখা যায়? C1 v1, আর এখানে n সমান কি লেখা যায়? C2 v2 লেখা যাবে? জি স্যার। উভয় ক্ষেত্রে n যেহেতু সমান, তাহলে অতএব আমরা এই দুইটা সমীকরণ থেকে কি লিখতে পারি? C1 v1 v2 লিখতে পারি না? জি স্যার। এরকম আরো যদি পরিবর্তন করি C3 v3 সমান C1 v1 equals C2 v2। জি স্যার। ওকে, তাহলে এই যে সমীকরণটা, এটা হচ্ছে ঘনমাত্রা আয়তনের সম্পর্কের সমীকরণ। যদি কখন এটা হবে? যদি দ্রবের ভর স্থির থাকে, n স্থির থাকে আর তাপমাত্রা স্থির থাকে। এই দুটা স্থির থাকলে, স্থির হলে এই C1 v1 equal C2 v2 হয়। এই সমীকরণের সাহায্যে আমরা কিছু ম্যাথ করতে পারি। যেমন তোমাদেরকে যদি বলা হয়
এখানে মনে করো 300 মিলিলিটার, আচ্ছা সেমি মোলার দ্রবণ, কি বলতেছি সেমি মোলার দ্রবণ। এটাকে কিভাবে আমরা এটাকে পরিবর্তন করব কি ডেসিমোলার দ্রবণে, কিভাবে করতে পারবো? কিভাবে পরিবর্তন করব? সেমিমোলার দ্রবণ থেকে, মনে করো তোমার ল্যাবরেটরিতে সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? মোলারিটিতে 0.5 0.5 0.5, আর ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.1 0.1 মোলারিটি। এখানে বের করতে হবে আয়তনটা, বের করতে হবে, আয়তনটা জানা নেই, যে আয়তন বাড়াতে বের হবে, করা যাবে। আয়তন বাড়াতে হবে না, তার মানে পানি যোগ করতে হবে। সাধারণত মাথায় রাখো ওই সি সমান সমান এন বাই ভি, যদি এন স্থির থাকে তাহলে সি সমানুপাতিক হয় 1/v, অর্থাৎ ঘনমাত্রা আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। যেহেতু এখানে ঘনমাত্রা কি হচ্ছে, হ্রাস করা হচ্ছে, কত ভাগ হ্রাস করা হচ্ছে? এটা 0.5 আর এটা 0.1, কত ভাগ হ্রাস করা হচ্ছে? 0.4 মোলার। 80%। 4 না, 5 ভাগ, 5 দ্বারা ভাগ করলে এটা আসে না? হ্যাঁ স্যার 5 ভাগ। 5 ভাগ হ্রাস করা হচ্ছে। তাহলে শোনো, এই যে ঘনমাত্রা আর আয়তন পরস্পর কি ব্যস্তানুপাতিক, যদি ঘনমাত্রা হ্রাস করি আয়তন কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে আয়তনকে যদি 5 গুণ করি, অর্থাৎ এটা যদি 1500 মিলি দ্রবণ তৈরি করি একটা, তাহলে তার ঘনমাত্রা হবে 0.1 মোলারিটি। তাহলে এটা আমাদের আগে দরকার নাই। তাহলে ধরি এটা হচ্ছে কি, এটা কি বুঝছো কি তোমরা এই বিষয়টা? জি স্যার। ঘনমাত্রা যদি হ্রাস করি আয়তনকে কি বাড়াতে হবে। আচ্ছা ধরো প্রাথমিক অবস্থায় আয়তন ছিল V1 আর ঘনমাত্রাটা ছিল C1, পরিবর্তিত ঘনমাত্রা C2, তাহলে পরিবর্তিত আয়তনটা আমাদেরকে বের করতে হবে V2 ইকুয়াল হোয়াট? তাহলে আমাদের জানা আছে, আমরা জানি C1 V1 ইকুয়াল কি C2 V2 না? তাহলে বা V2 ইকুয়াল কি হবে? C1 V1 ডিভাইডেড বাই C2। এই তিনটাই জানা আছে আমাদের। C1 ছিল 0.5 মোলারিটি, V1 হচ্ছে কত? 300 মিলিলিটার। 0.3 ও লিখতে পারি, 300 লিখতে পারি। এখন একটা বিষয় আসি, এখানে আমরা এটাকে লিটারে করলাম না কেন? 300ই বসাচ্ছি, আর এটা হচ্ছে 0.1 মোলারিটি, কত আসবে? স্যার শেষে যে কি 1000 দিয়ে ভাগ দিবেন ওই জন্য? দিবই না, তাহলে এটা কত আসবে? 1500 আসতেছে, তাই না? তাহলে এটা মিলিলিটারে আসবে। আচ্ছা খেয়াল করো, এখানে 1500 মিলিলিটার হবে, যেহেতু এখানে এই আয়তনের ঘনমাত্রা, এই আয়তনের একক হচ্ছে মিলিলিটার, পরের যে V2 বের হবে তার আয়তনের এককটাও হবে কি মিলিলিটার। তো এখানে খেয়াল করো V1 আর অনুপাত আকারে আছে, C1 আর C2 একটা কি অনুপাত আকারে আছে। অনুপাত আকারে যদি কতগুলো রাশি থাকে তাহলে তাদের একক পরিবর্তন না করে যদি একটার একক কি আসে, এটা যদি মিলিলিটার বসাও এটাও মিলিলিটার বসাতে হবে, এটা যদি কি লিটার বসাও এটাও লিটার বসাতে হবে, এটা যদি সেন্টিমিটার কিউব বসাও এটাও সেন্টিমিটার কিউব বসাতে হবে, অর্থাৎ একই রেশিও হতে হবে। তাহলে যেহেতু এটা মিলিলিটার আছে, এটা যেটা বের হবে সেটাও মিলিলিটারই হবে। তাহলে রেশিও যদি থাকে, একক পরিবর্তন না করে, যে সাধারণত মোলারিটির সাথে এখানে কি ভিটা লিটার এককে আয়তন হলেও লিটার এককে আয়তন না বসায় যদি মিলিলিটারে বসাই, তাহলে এই আয়তনটাও কি মিলিলিটারে আসবে। এটা যদি লিটার বসাতাম 0.3 লিটার, তাহলে এটা কি আসতো 1.5 লিটার আসতো। বুঝা গেছে কি? জি স্যার। ওকে, তাহলে একই থাকতো। আচ্ছা
তো এই যে সমীকরণটা, এটা হচ্ছে কিসের সমীকরণ? C1V1 = C2V2, C1V1 = C2V2 কিসের সমীকরণ? এটা দ্রবণের আয়তনের সাপেক্ষে ঘনমাত্রা পরিবর্তনের সমীকরণ। যে আয়তন এবং স্থির মোল সংখ্যায়, স্থির তাপমাত্রায় আয়তন এবং ঘনমাত্রার সম্পর্কের সমীকরণ। ওকে, আচ্ছা আমরা এখন দেখো একটা কাজ করব। একটা মনে করো দ্রবণ আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটা মনে করো একটা উদ্দীপক দ্রবণ আছে, যে এখানে মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলারিটি। ওকে, আচ্ছা, আর এটার আয়তন মনে করো হচ্ছে 100 মিলিলিটার। এটার সাথে আমরা যোগ করতেছি যে 125 মিলিলিটার আয়তনের ঘনমাত্রা হবে এই দ্রবণের হচ্ছে ধরো কি 25 মোলারিটি। আর এখানে মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে, দুইটায় যোগ করলাম। যোগ করলে মিশ্রণের আয়তন কত হবে? বলো, মিশ্রণের আয়তন কত হবে? যে কোনো একজন। এটা আছে 100 আর এটা হচ্ছে 125, তার মানে 225। 225। ওকে, আর এখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ধরো এখানে ক্যালসিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অধক্ষেপ তৈরি হয়েছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ করবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, তাহলে এখানে বিক্রিয়া কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ করবে, দুইটা একত্রিত করলে তাহলে অধক্ষেপ করবে। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ। ওকে, আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম আর ক্লোরাইড এই দুইটা আবার পানিতে কি আয়নিত অবস্থায় থাকবে। অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এরা কিন্তু যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ হবে না, আয়ন হিসেবেই থাকবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, মনে করো গতে যে উদ্দীপকের দ্রবণে অ্যামোনিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, এটা বের করতে হবে। তাহলে এইখানে কি করব আমরা, কিভাবে বের করব? তাহলে এটাকে আমরা ওই যে লঘুকরণের সূত্র, ওটাকে বলা হয় C1V1 = C2V2। এটা হচ্ছে লঘুকরণের সূত্র, আয়তন এবং ঘনমাত্রার সম্পর্কের সমীকরণ। তাহলে আমরা জানি কি C1V1 = কি C2V2। তাহলে আমাদেরকে এখানে C2 বের করতে হবে। তাহলে C2 = কি হবে? C1V1/V2। একবারে বের করতেছি কিন্তু এখানে ধরো কার ঘনমাত্রা বের করব? যে মিশ্রণে, উদ্দীপকের মিশ্রিত দ্রবণে আর কি, এখানে মিশ্রিত দ্রবণে। এটা লিখে রাখো একটু, যেহেতু উদ্দীপক তোমাদের এটা নোটে নাই, বানাই দিলাম, লিখে রাখো। তাহলে উদ্দীপকের মিশ্রিত দ্রবণে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বের করব আমরা। তাহলে মিশ্রণের পূর্বে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা কত ছিল বলতো? অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা মিশ্রণের পূর্বে C1 = 0.25। এই 0.25। এই মিশ্রিত দ্রবণে এর ঘনমাত্রা ছিল 0.25 মোলারিটি। আর আয়তন কত ছিল? যে দ্রবণে অ্যামোনিয়াম আয়ন ছিল মিশ্রণের পূর্বে, তখন আয়তন কত ছিল?
125 মিলি। 125 ml। আর মিশ্রিত করার পর আয়তনটা কত হচ্ছে? মিশ্রণের আয়তন V2 225। 225। হ্যাঁ, তাহলে C2 এখন বের করা যাবে না? যাবে স্যার। তাহলে C2 কত বের করে বলো? তাহলে 0.25 গুণন 125 ভাগ 225। 0.138। 0.138 মোলারিটি। তাহলে এই মিশ্রণে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা হবে 0.138 মোলারিটি। এটা কি সবাই বুঝছো? কারো বুঝতে সমস্যা? না স্যার। তার মানে এখানে অ্যামোনিয়াম আয়ন আগে যেটা ছিল, অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা ছিল 0.25 মোলারিটি আর আয়তন ছিল 125 মিলি। যেহেতু অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে নাই, কারোর সাথে যুক্ত হয় নাই, দ্রবণের মধ্যে আয়নিত অবস্থায় আছে, তাহলে এই আয়নের আয়তন যেহেতু 225 মিলি, তাহলে এখানে তার ঘনমাত্রা কি হবে? এই যে C2 ইকুয়াল C1V1/V2। এটা বুঝছো? যদি বুঝে থাকো, সরি, তাহলে বুঝে থাকো যদি, তাহলে এই মিশ্রণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা তোমরা বের করো। বের করে মানটা বলো। আচ্ছা, সবাই দেখো, এরকম ছিল। আমাদের এখানে ক্যালসিয়াম কি ছিল? ক্লোরাইড। এর ঘনমাত্রা কত ছিল? 0.1। জি স্যার। 0.1 মোলারিটি। আয়তন ছিল কত? 100 মিলি। এটার সাথে আমরা যোগ করছি কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা ছিল 125 মিলি আর এটার ঘনমাত্রা ছিল 0.25 মোলারিটি। আর এটা ছিল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, যোগ করার পর কি দাঁড়াবে? মিশ্রণের আয়তন হবে কত? 2, এটা 225 মিলি। আর এখানে অ্যামোনিয়াম আয়ন থাকবে আয়নিত অবস্থায় আর ক্লোরাইড আয়ন থাকবে আয়নিত অবস্থায়, আর ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ করবে। ওকে, তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মিশ্রিত দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বা মিশ্রণে ক্যালসিয়াম ক্লোরাইড ওখানে CaCl2 হবে না? আপনি এখানে CaCl লিখছেন। পরিবর্তিত ঘনমাত্রা এটা। আগে তো এখানে ক্লোরাইডের একটা ঘনমাত্রা ছিল, এখানে ক্লোরাইডের ঘনমাত্রা কত হবে? 0.2। 0.2 আছে, তাহলে এটা ওই যে 2 মোলারিটি হবে। তাহলে আমাদের C2 ইকুয়াল সূত্র কি? C1 ডিভাইডেড বাই কি? V2। তো C1 হচ্ছে 0.2 মোলারিটি ক্লোরাইডের ঘনমাত্রা মিশ্রিত করার পূর্বে, আর V1 ছিল কত? 100 মিলি। 100 মিলি। আর V2 কত? 225 মিলি। মানে এই মানগুলো বসানোর পর যা আসবে তাই। তাহলে এটা 0.2 গুণন 100 ভাগ কত? 225। কত আসে? 0.08। 0.088। তোমাদের কি ছিল? এটা ছিল? জি স্যার। জি স্যার। তাহলে যাদের এটা ছিল তাদেরটা রাইট।
ওকে, সবার বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, এটা আগে করালাম কেন? এটা কিন্তু একটা বেসিক বিষয়। এটাতে যার যত ভালো জ্ঞান থাকবে, এরপরের যে ম্যাথটা করাবো সেই ম্যাথটা তার তত কি ভালো বুঝতে পারবে। এই ম্যাথটা হচ্ছে 8.10 এর ম্যাথ। আচ্ছা, 8.10 এর এই ম্যাথটা হচ্ছে আমরা করব। আচ্ছা, এটা সবাই একটু ম্যাথটা দেখো দেখি কি বলছে ম্যাথটাতে। পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিলিলিটার 0.025 মোলারিটির নেল নাইট্রেট, 0.05 মোলারিটির অ্যামোনিয়াম সালফেট যোগ করলে লেড সালফেটের অধক্ষেপ পড়বে কিনা, অধক্ষেপ পড়বে কিনা বুঝো সবাই। তাপমাত্রা স্থির আছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দুটো দ্রবণ, একটা হচ্ছে কি লেড নাইট্রেট দ্রবণ আর একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট দ্রবণ। আগে যে ম্যাথটা করলাম সেরকমই। লেড নাইট্রেট, এটার আয়তন হচ্ছে কি 10 মিলিলিটার আর ঘনমাত্রা হচ্ছে 0.025 মোলারিটি। ওকে, এটা দেয়া আছে। আর এর সাথে যোগ করা হচ্ছে কি এই যে 5 মিলিলিটার, ঘনমাত্রা হচ্ছে 0.05 মোলারিটির অ্যামোনিয়াম সালফেট দ্রবণ। দুইটা যোগ করার পর মিশ্রণের আয়তন কত দাঁড়াবে? এটা ছিল 10 মিলি আর এটা হচ্ছে 5 মিলি, মোট আয়তন হবে 15 মিলি। 15 মিলি। আচ্ছা, এখন দেখো তো আমরা ধরে নিলাম যে বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটলে বিক্রিয়া কি হয়, লেড নাইট্রেট এই সকল নাইট্রেট যৌগ মাথায় রাখো পানিতে দ্রবণীয়, নাইট্রেট যৌগ সকল নাইট্রেট যৌগ পানিতে দ্রবণীয় প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট মাথায় রাখো সকল অ্যামোনিয়াম যৌগ পানিতে দ্রবণীয়। তাহলে সকল নাইট্রেট যৌগ এটাও দ্রবণীয়, সকল অ্যামোনিয়াম যৌগ পানিতে দ্রবণীয়। বিক্রিয়ায় আয়ন বিনিময় হবে, অ্যামোনিয়ামের সাথে নাইট্রেট, লেডের সাথে সালফেট। তাহলে লেড সালফেট তৈরি হচ্ছে প্লাস কি অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে। সরি, অ্যামোনিয়াম নাইট্রেট, তাহলে 2 অ্যামোনিয়াম নাইট্রেট। বিক্রিয়াটা কি বোঝা গেছে? আচ্ছা, এই যে উৎপাদ দুইটার মধ্যে কোনটা পানিতে দ্রবণীয় বলতো? অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। স্যার অ্যামোনিয়াম নাইট্রেট। কেন বলতো, কেন বললো অ্যামোনিয়াম নাইট্রেট? জানো তোমরা কখনো দ্রবণ? আপনি তো বলেন সকল নাইট্রেট যৌগ পানিতে দ্রবণীয়। রাইট, একটু আগে বলছি সকল অ্যামোনিয়াম যৌগ বা নাইট্রেট যৌগ পানিতে দ্রবণীয়, তাহলে এই যৌগটা অবশ্যই পানিতে দ্রবণীয় হবে। কিন্তু আমরা জানি না লেড সালফেট যৌগটা পানিতে দ্রবণীয় না অধক্ষেপ করবে, এটা আমাদের জানা নেই। তো এটার
অধক্ষেপ পড়বে না না দ্রবীভূত হবে এটা আমাদের জানা নাই। তাহলে আমরা এটা নিয়ে একটু পরীক্ষা করব যে লেড সালফেটটা পানিতে দ্রবীভূত থাকবে, লেড 2+ আয়ন আর সালফেট আয়ন হিসেবে আলাদা আলাদা থাকবে, অর্থাৎ আয়নিত অবস্থায় থাকবে, না এই দুইটা মিলে অধক্ষেপ করবে। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আলোচ্য বিষয়, লেড সালফেটের অধক্ষেপ করবে কিনা। তাহলে এটা আমরা কোন তথ্যের সাহায্যে আলোচনা করব? তথ্যটা কি স্যার হবে? লেডটা একটা ধাতু, এটা তো মনে হচ্ছে অধক্ষেপ হবে স্যার। কেন, এখানে তো লেড ধাতু ছিল। ওই ধাতু তারপরে তো আলাদা করে আবার সালফেটের সাথে। শোনো, এখানে মূল থিওরিটা হচ্ছে দ্রাব্যতা গুণফল নীতি। আমরা লেড সালফেট যৌগের ক্ষেত্রে এই যে দেখো লেড সালফেট এর দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে। কিসের মান দেয়া আছে? তাহলে এটার দ্রাব্যতা গুণফলের মান গুণফল দেয়া আছে লেড সালফেটের। এখন এই মিশ্রণের মধ্যে যদি লেড সালফেটের আমরা কেআইপিটা বের করতে পারি, কেআইপিটা বের করে দেখবো সেটা কেএসপির মানের থেকে বড় না ছোট। যদি দেখি কেআইপির মানটা কেএসপির মানের থেকে বড়, তাহলে কি হবে? অধক্ষিপ্ত হবে। অধক্ষিপ্ত হবে। আর যদি দেখি কেআইপির মান পদক্ষেপ হবে। কেএসপির সমান, তাহলে কি বুঝবো? সম্পৃক্ত তাহলে হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত। আর যদি দেখি কেআইপির মানটা কেএসপির মানের থেকে কম, অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত। অসম্পৃক্ত এই হবে। দ্রাব্যতা গুণফল নীতি প্রয়োগ করে আমরা বলতে পারি কোথাও অধক্ষেপ পড়বে কিনা, কোন দ্রবণ সম্পৃক্ত হবে কিনা, কোন দ্রবণ অসম্পৃক্ত হবে কিনা বলতে পারবো না? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল নীতির একটা প্রয়োগ। এবং এটা যেহেতু প্রশ্ন আছে পড়বে কিনা, সিদ্ধান্ত চাওয়া হয়েছে, এটা কিন্তু ভয়ের প্রশ্ন। কোন লেভেলের প্রশ্ন? সিদ্ধান্ত চাওয়া হলে, উপসংহারমূলক কিছু চাওয়া হলে সেটা কি উচ্চতর লেভেলের প্রশ্ন। তাহলে দ্রাব্যতা গুণফল নীতি অনুসারে আমরা জানি, তাহলে অসম্পৃক্ত দ্রবণের ওটা আলোচনা করার দরকার নেই, এখানে শুধু আলোচনা করে দেব যে কোন যৌগের কেআইপি যদি তার কেএসপি থেকে কি হয়, বড় হয়, তাহলে দ্রবণে ওই যৌগটির অধক্ষেপ পড়ে। তাহলে এই যে দ্রাব্যতা গুণফল নীতির অধক্ষেপণের শর্তটা হচ্ছে এখানে জ্ঞান, কতে ওটা লিখবো। তাহলে এটা কতে লিখবো, দ্রাব্যতা গুণফল নীতির এই অংশটা কতে লিখবো। কয় মার্ক? 1 মার্ক। আর প্রশ্ন আসবে 4 মার্কের জন্য। তাহলে ভাগগুলো কি, অনুধাবন কি, এই দুটা দ্রবণ একত্রে মিশ্রিত করার পর বিক্রিয়ায় কি কি উৎপাদ পাওয়া যাবে, এটাই হচ্ছে আমাদের অনুধাবনের প্রশ্ন। উদ্দীপকের বিষয় নিয়ে আলোচনা করাটাই হচ্ছে কি প্রশ্নের আঙ্গিকে উদ্দীপকে কি কি দেয়া আছে, কি ঘটতে পারে, এটা আলোচনা করাটাই হচ্ছে অনুধাবনের কাজ। তাহলে উদ্দীপকের দ্রবণ দ্বারা মিশ্রিত করলে নিম্নলিখিত বিক্রিয়া হবে। তাহলে বিক্রিয়ায় লেড সালফেট আর অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। তাহলে এটা গেল অনুধাবনের কাজ। কয় মার্ক? 1 মার্ক। এবার আমাদের মূল কাজ কি? কোন অংশের কাজ? ক গেল, খ গেল, গয়ের কাজ না? জি স্যার। গয়ের কাজটা আমরা কি করব? প্রয়োগমূলক কাজ করব। তাহলে প্রয়োগের কাজটা কিরকম? যে ওই যে এর আগে আমরা যে কাজটা শিখলাম যে মিশ্রিত দ্রবণে লেড আয়নের ঘনমাত্রা, মিশ্রণে, এটা মিশ্রণে লেড আয়নের ঘনমাত্রা। হ্যাঁ বলো বলো বাবা, দেখতে হবে। আমি পড়াচ্ছি, এই একটু পর শেষ করবো। হ্যাঁ, ওরা এখন তোমার সাথে কথা বলবে না। শোনো, ওরা এখন কথা বলবে না, পরে কথা বলবো। ঋতু
বাবা একটু যাও, এই যে 5 মিনিট 10 মিনিট। না বাবা আমি আচ্ছা তাহলে C2 ইকুয়াল কি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো। তাহলে C1 V1 ডিভাইডেড বাই V2। আচ্ছা এখানে মিশ্রণের পূর্বে লে ডাউনের ঘনমাত্রা C1 সমান সমান কত ছিল? 0.025 না? আয়তন কত ছিল? 10 মিলি। আর মিশ্রণের পর মিশ্রণের আয়তন হচ্ছে 15 মিলি। তাহলে আমরা এই মান থেকে C2 বের করতে পারি। C2 বের করে মান বলো। 0.016। বাবা 0.16 মোলারিটি না? এটা সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে মিশ্রণে আরেকটা কে আছে? সালফেট আয়ন। বাবা তাই না? মিশ্রণে তাহলে লেড সালফেটের কেআইপি বের করতে গেলে আমাদের মিশ্রণে লেড আয়নের ঘনমাত্রা লাগবে আর মিশ্রণে সালফেট আয়নের ঘনমাত্রা লাগবে। তাহলে C2 ইকুয়াল কি হবে? বের করে ফেলো তোমরা। C1 ইকুয়াল এবার কি? 0.05। V1 হচ্ছে 5 মিলি আর V2 কত? 15 মিলি। কত আসে মান? 0.16। এটাও 0.16 মোলারিটি আসছে, তাই না? তাহলে আমরা মিশ্রণের মধ্যে যে লেড আয়ন আছে আর যে সালফেট আয়ন আছে তাদের ঘনমাত্রা পেয়ে গেছি। তাহলে এখানে মিশ্রণে লেড আয়নের ঘনমাত্রা আর সালফেট আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। তাহলে এই মিশ্রণে লেড সালফেটের কেআইপি বের করতে পারবো। তাহলে কেআইপি সমান কি হবে? লেড আয়নের ঘনমাত্রা আর সালফেট আয়নের ঘনমাত্রা। এটা হচ্ছে 0.16, এটাও 0.16, 0.16। তাহলে এরপর কি স্কয়ার? কত আসে মানটা? 0.00027। ও আচ্ছা দেখো, তাহলে কেআইপি টা সমান হবে 0.00027। তার মানে বলা যায় কি কেআইপি টা সমান 2.7 into 10 to the power 4 minus 4 2.56 গুণ 10 to the power 4 minus 4 0.56 কেন? 2.56 2.56। আচ্ছা 2.7 গুণন 10 to the power minus 4। হ্যাঁ এরা বলতেছে 2.7 into 10 to the power minus 4। তোমার আবার আলাদা আসতেছে কেন? এই মানটা মনে হয় তুমি আলাদা করে নিছো। 0.016 এর পর আরো সামথিং ছিল মনে হয়। জি স্যার ওই জন্য। তাহলে ওগুলা সহ নেয়ার কারণে জি স্যার। ওর মানটা এরকম আসছে, তবে সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে 2.7 into 10 to the power minus 4 বা 2.56 into 10 to the power minus 4 যাই আসুক না কেন একই। তাহলে কেআইপি এর মানটা হচ্ছে এটা। এখন যে কেআইপি এর মানটা আমরা বের করে ফেলছি, এর আগে আমাদের কি ছিল? আমরা একটা কাজ করছিলাম, ওটা এই যে এখানে দেখো, লেড সালফেটের কেএসপি এর মান দেয়া আছে। তাহলে লেড সালফেটের কেএসপি এর মান কত?
3.55 3.55 into 10 to the power minus 10. -10 আর কেআইপি বের হইছে কত 2.7 Sir, minus 2.7 into 10 to the power minus 4. কোনটা মান বড় কেআইপি না কেএসপি বড় কেআইপি স্যার। Sir, KIP বড়। তাহলে যেহেতু লেড সালফেটের কেআইপি গ্রেটার দ্যান কেএসপি অতএব কি হবে অসম্পৃক্ত এবং অধক্ষিপ্ত। লেড সালফেট অধক্ষিপ্ত হবে। এর অধক্ষেপ করবে। অসম্পৃক্ত কিন্তু হবে না, অসম্পৃক্ত হবে না, অধক্ষেপ করবে। কিন্তু স্যার আপনার যে শীটটা দেখবেন না পিডিএফটা, ওখানে তো স্যার এইটা শর্তে দুইটাই লেখা আছে, অসম্পৃক্ত হবে এবং দ্রবণ হতে ওই যৌগটি অধক্ষিপ্ত হবে। আচ্ছা, ওটা অসম্পৃক্তটা কেটে দিবা। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা এখন দেখো এটা কি বুঝছো সবাই? জি স্যার। তাহলে 8.10 এর যে খটা আছে এই খটা অনুরূপ ভাবে তোমরা করবা। এটা কিন্তু তোমাদের এইচডব্লিউ 8.10 এর খ হচ্ছে তোমাদের কি এইচডব্লিউ। ওকে, আরেকটা ম্যাথ করে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে 8.11 এর ক। এটা করেই আজকে শেষ করব আমরা। খেয়াল করো প্রশ্নটা একটু পড়ো যে দেয়া আছে কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.025 মোলারিটি বেরিলিয়াম নাইট্রেট দ্রবণে ন্যূনতম কত ঘনমাত্রা সালফেট যোগ করলে লেড সালফেটের অধক্ষেপ করবে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল, বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল এটা দেয়া আছে। আচ্ছা, এখানে একটা বিষয়, এইখানেও একটা ভুল আছে। এটা কিন্তু বেরিয়াম নাইট্রেট দ্রবণে সালফেট যোগ করলে বেরিয়াম নাইট্রেট সালফেটের অধক্ষেপ করবে। তার অধক্ষেপ লেড সালফেট না, বেরিয়াম সালফেট। তাহলে ওটা প্রশ্নে ভুল ছিল, এই মানে পিডিএফ ফাইলে ভুল ছিল। ওকে, এরকম পিডিএফ ফাইলে কিছু কিছু জায়গায় ভুল আছে যেগুলো পড়ানোর সময় আমি কারেকশন করে দেব। তোমাদের পরবর্তীতে কারেকশন করা হচ্ছে একটা পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো। আর এই জন্য আমি তোমাদের হয়তো আগেই বলছি যে এই ভিডিও লেকচার গুলো হচ্ছে একবারে কি মানে ইয়া না আর কি, সাজানো গোছানো না, আমরা জাস্ট বোঝার জন্য তোমাদেরকে এখানে উপস্থাপন করতেছি। তো এই জন্য এগুলো আবার সবাইকে শেয়ার করিও না, দেখা যাবে যে কে একজন পাইলে তার কাছে কেমন মনে হবে। আচ্ছা যাই হোক, আর পিডিএফ ফাইলটাও শেয়ার করার দরকার নেই, প্রয়োজনে ওই যে কারেকশন করা পিডিএফ ফাইল পাইলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো। হ্যাঁ, তা নাহলে আবার এই ভুলগুলো পাইলে ওরা ভুল করতে পারে। ওকে, তো বেরিয়াম সালফেটের অধক্ষেপ করবে কিনা, তো আমাদের এখানে দেয়া আছে বেরিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে। দেয়া আছে কি KSP ইকুয়াল কি 1.963 ইন্টু কি 10 to the power minus 11, এটা দেয়া আছে না? আর বেরিয়াম সালফেটের কেএসপি সমান সমান কি লেখা যায়? কেএসপি সমান সমান এটা লেখা যায় না, বেরিয়াম আয়নের ঘনমাত্রা Ba2+ এর ঘনমাত্রা আর কি সালফেট আয়নের ঘনমাত্রা, এটা লেখা যাবে? আচ্ছা, বেরিয়াম নাইট্রেট যে দ্রবণটা দেয়া আছে এই দ্রবণে বেরিয়াম আয়নের ঘনমাত্রা কত? 0.025। দ্রবণে বেরিয়াম আয়নের ঘনমাত্রাও দেয়া আছে
0.025 মোলারিটি হবে, আর এটা মোল স্কয়ার পার লিটার স্কয়ার। তাহলে আমাদের বের করতে হবে কি, সালফেট আয়নের ঘনমাত্রা ইকুয়াল হোয়াট? ওকে, তো আমরা এখান থেকে সহজেই বের করতে পারি। এই যে কেএসপি এর মান দেয়া আছে আর বেরিয়াম আয়নের ঘনমাত্রা দেয়া আছে, তাহলে ওই দ্রবণের মধ্যে যে সালফেট যোগ করব তার ঘনমাত্রা কত হলে এই অধঃক্ষেপণটা শুরু হবে। তাহলে অতএব সালফেট আয়নের ঘনমাত্রা সমান সমান কি লিখতে পারি আমরা? কেএসপি ডিভাইডেড বাই বেরিয়াম আয়নের ঘনমাত্রা লিখতে পারি না? জি স্যার। মান বের করে ফেলো। (1.963 into 10 to the power minus 11 divided by বেরিয়াম আয়ন হচ্ছে 0.025। কত আসে এটা? 7.85 গুণন 10 to the power minus 10। কত? 85? জি স্যার। গুণন 10 to the power minus 5, এত মোলারিটি। আচ্ছা, যদি সালফেট আয়নের ঘনমাত্রা দ্রবণে এত হয় আর বেরিয়াম আয়নের ঘনমাত্রা এত হয়, তাহলে ওই দ্রবণটা বেরিয়াম সালফেটের কি ধরনের দ্রবণ হবে বলো তো? যে এখানে সালফেট আয়নের ঘনমাত্রা হবে কত? এটার ঘনমাত্রা সমান সমান হচ্ছে কি 7.85 গুণন 10 to the power minus 5 মোলারিটি। আর দ্রবণে স্যার আমার কেন জানি -10 আছে। 10 জি আসে? স্যার, ওখানে 10 ই হবে স্যার, 10 to the power minus 10 হবে, আপনি শুনতে ভুল করছেন। আচ্ছা, হতে পারে 10 to the power minus 10। ওকে, তাহলে 10 to the power minus 10। আর বেরিয়াম আয়নের ঘনমাত্রা কত? .025। আচ্ছা, এই দ্রবণটা বেরিয়াম সালফেটের কি ধরনের দ্রবণ হবে? এই ঘনমাত্রা বেরিয়াম আয়নের ঘনমাত্রা আর ঘনমাত্রার গুণফল কি কেএসপি সমান না? জি স্যার। তাহলে এখানে এটাকে কি কেআইপি বলা যায় না? এদের ঘনমাত্রার গুণফলটাকে কি কেআইপিও বলা যায় না? জি স্যার। তাহলে কেআইপি আর কেএসপি যদি সমান হয়ে যায় সম্পৃক্ত দ্রবণ হবে স্যার। তাহলে সম্পৃক্ত দ্রবণ হবে। এটা সম্পৃক্ত দ্রবণে তো অধক্ষেপ করবে না, করবে কি? না স্যার। আমাদের অধক্ষেপ করার জন্য সালফেটের ঘনমাত্রা কি হতে হবে? অবশ্যই এখানে তো বেরিয়াম আয়নের ঘনমাত্রা বাড়াতে পারবো না, বাইরে থেকে আমরা কি করতেছি সালফেট যোগ করতেছি। তাহলে আরো একটু যদি সালফেট যোগ করি, মানে যেটা যোগ করছি ঘনমাত্রা এটা হয়েছে, তারপরেও যদি আরো একটু সালফেট যোগ করি, তাহলে দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা একটু বেড়ে যাবে না? জি স্যার। সালফেট আয়নের ঘনমাত্রা বাড়লে বেরিয়াম সালফেটের কেআইপি এর মানটাও কি বেড়ে যাবে না? জি স্যার। তাহলে এটার উত্তর কিন্তু এটা না, যে দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা ন্যূনতম 7.85 into 10 to the power minus 10 মোলারিটির থেকে একটু বেশি হয়ে গেলে দ্রবণে বেরিয়াম সালফেটের অধক্ষেপ করা শুরু হবে, অধক্ষেপ করবে। আর এর বেশি যত বেশি হবে তত বেশি অধক্ষেপ করবে, এটা তো হবেই। তাহলে এখান থেকে যে 7.85 into 10 to the power minus 10 মোলারিটির থেকে সামান্য বেশি হয়ে গেলেই দ্রবণে বেরিয়াম সালফেটের অধক্ষেপ করবে। বোঝা গেছে কি তোমাদের? জি স্যার। তাহলে এইটার দরকার নাই, তোমরা এভাবে কেএসপি থেকে কেএসপির মান দেয়া আছে, বেরিয়াম আয়নের ঘনমাত্রা দেয়া আছে, সম্পৃক্ত দ্রবণের জন্য সালফেট আয়নের ঘনমাত্রা মান বের করবে। সালফেট আয়নের ঘনমাত্রার মান বের করার পর বলবা যে এই দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রার মান যদি 7.85 into 10 to the power minus 10 মোলারিটির থেকে সামান্য বেশি হয়, তাহলে দ্রবণে বেরিয়াম সালফেটের অধক্ষেপ করবে।
বোঝা গেছে কি? স্যার এটা আরেকবার বলেন। বাবা শোনো, মনে করো আচ্ছা এই বাবা কি অবস্থা, একটা উদাহরণ দিয়ে বুঝাই, সহজ বিষয়। মনে করো তুমি বাজারে গেছো, একটা জিনিস কিনতে তোমার 100 টাকা লাগবে। বাজারে গেছো, একটা জিনিস কিনতে কত টাকা লাগবে? 100 টাকা লাগবে। এখন তুমি 100 টাকা নিয়েই বাজারে মনে করো গেছো, তাহলে বাজার ওই জিনিসটা কেনার পর কি তোমার কাছে কোনো টাকা অবশিষ্ট থাকবে? না স্যার। এখন যদি তোমার কাছে মনে করো 100 টাকা আছে, আমি যদি বলি তোমার কাছে কত টাকা থাকলে বাজার করার পর, ন্যূনতম কত টাকা থাকলে বাজার করার পর তোমার কাছে টাকা অবশিষ্ট থাকবে? ন্যূনতম কত টাকা তোমার কাছে যদি থাকে, তাহলে বাজার করার পর তোমার কাছে টাকা অবশিষ্ট থাকবে, তাহলে কত টাকা? 101 টাকা হবে স্যার। 100 টাকা বেশি থাকতে হবে। 100 টাকার বেশি থাকলেই যত বেশি থাকবে। এখন ন্যূনতম কথাটা যেহেতু বলা আছে, তাহলে অবশ্যই তোমার কাছে কি 101 টাকা যদি থাকে, তাহলে বাজার করতে তোমার 100 টাকা খরচ হবে, আর 1 টাকা কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে এখানে কি 100 টাকার থেকে সামান্য বেশি টাকা থাকলে, সামান্য বেশি মানে ওই 101 টাকা, এর থেকে তো হয় না, তাই না? তাহলে এখন যদি 105 টাকা থাকে, তাহলে তো তোমার কাছে টাকা অবশিষ্ট থাকবে, 100 টাকা খরচ করার পর 5 টাকা অবশিষ্ট থাকবে। 104 টাকা থাকলেও 100 টাকা খরচ করার পর কি 4 টাকা অবশিষ্ট থাকবে। এখন এখানে সালফেট আয়নের ঘনমাত্রা যদি 7.85 ইন্টু 10⁻⁻6 আছে না, 10, এর থেকে যদি সামান্য বেশি হয়ে যায়, তাহলেই ওখানে কি বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়া শুরু হবে না? জি স্যার। তাহলে এইখানে ন্যূনতম বিষয়টা দ্বারা আমরা গ্রেটার দেন 7.5 ইন্টু 10⁻⁻10 কে বোঝাচ্ছি, যে এর বেশি হলেই অধক্ষেপ পড়বে। কারণ এর বেশি যদি কি, এটা ধরো 7.8 ইন্টু 10⁻⁻10 হলেও অধক্ষেপ পড়বে, পড়বে না? আর যদি 7 ধরো কি 99 ইন্টু 10⁻⁻10 হয়, তারপরেও কি অধক্ষেপ পড়বে না? জি স্যার পড়বে। তাহলে আমাদের ন্যূনতম হিসাবটা মানে এই যে এই মানটা, তার মানে এটাকে আমরা গ্রেটার দেন দিয়েই বুঝাতে পারি। বোঝা গেছে? ওকে, সাধারণত পরীক্ষায় আসে না। 8.10 এর যে ম্যাথ দুইটা দিলাম, ওই টাইপের ম্যাথ গুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, ওটাই পরীক্ষায় আসতে পারে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর ওই যে হোমওয়ার্কটা করে দিবা। আর নেক্সট দিন আমরা শুরু করব হচ্ছে কি সম আয়ন প্রভাব করব। সম আয়ন প্রভাব কি, এর সংশ্লিষ্ট কাজগুলো করব। ওকে, তারপর আয়ন শনাক্তকরণের এই ব্যবহারিক আছে, এটা করব। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।